তো আজকে আমরা দেখবো হচ্ছে যে মেটেরোলজি। তো ফার্স্টে আমাদের আছে কি ইন্ট্রোডাকশন টু মেটেরোলজি। তো ইন্ট্রোডাকশন টু মেটেরোলজি এই যে পার্টটা, এটা যদি আমাদের কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্ট ছিল, তো যেহেতু এখন কুইজ নাই, তো এখান থেকে জাস্ট একটু ডেফিনেশন গুলো পড়তে হবে যে ক্লাইমেটোলজি কাকে বলে, ইকোলজি কাকে বলে। তো এই ডেফিনেশন গুলো একটু ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? যে ক্লাইমেটোলজি কাকে বলে, ইকোলজি কাকে বলে। মেনলি তো ইকোলজি এখানে তিনটা সংজ্ঞা দেওয়া আছে তোমার, যেটা সহজ মনে হয়। ইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অল রিলেশনস অফ অল অর্গানিজমস টু অল দেয়ার এনভায়রনমেন্ট। তো এই দুটো সংজ্ঞা একটু দেখে রাখতে পারো। এরপর হচ্ছে আমাদের যে মেইন পার্ট, সেটা হচ্ছে এগ্রিকালচারাল মেটেরোলজি এন্ড ইটস লেভেলস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের কি কি লেভেল আছে মেটেরোলজি। তো মেটেরোলজির মেইনলি হচ্ছে তিনটা লেভেল আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মাইক্রো, মেসো স্কেল, আর হচ্ছে কি ম্যাক্রো স্কেল। তো মাইক্রো স্কেলে যে এই প্রসেস অপারেটিং উইদিন ভেজিটেশন canopies near earth surface and its size is in few centimeter and lifespan is at a few seconds। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে যে আর্থ সার্ফেসের যে কাছাকাছি এবং এটা সাইজটা কয়েক সেন্টিমিটার, আর এটার যে লাইফ স্প্যানটা সেটা কয়েক সেকেন্ড পর্যন্ত, এই জন্য এটার নামটা মাইক্রো স্কেল দিচ্ছে। আর মেসো স্কেল, মেসোস্কেল যেহেতু এটা কেটার সাইজটা কত 10 কিলোমিটার ইন সাইজ এন্ড লাইফ টাইম ইজ ফিউ আওয়ার্স আপ টু 5 আওয়ার্স। ঠিক আছে, যেটা লাইফ টাইম কয়েক ঘন্টা হইতে পারে। যেমন সে ঠান্ডা স্টর্ম, আমরা যদি ঠান্ডা স্টর্ম দেখে থাকি তখন সেটা দেখবো কি কয়েক ঘন্টা এই থাকে মাত্র, বেশিক্ষণ তো এটা স্টে করে না। এটা ম্যাক্রো স্কেল। এখন ম্যাক্রো স্কেলের মধ্যে আবার দুইটা স্কেল আছে, একটা হচ্ছে সিনপটিক আর একটা কি প্ল্যানেটারি স্কেল। তো সিনপটিক জিনিসটা কি, দিস সিস্টেমস হ্যাভ এ ডায়ামিটার অফ ফিউ থাউজেন্ড কিলোমিটার এন্ড লাইফ স্প্যান অ্যাবাউট 5 ডেজ। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে যে এই যে সিনপটিক যে স্কেলটা, সেটার কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত এটার কি ডায়ামিটারটা যাইতে পারে। আর এটা লাইফ টাইমটা কতদিন হতে পারে? 5 দিন। যেমন সে ট্রপিক্যাল স্টোম, সাইক্লোন, তো আমরা যদি দেখে থাকি যে স্টর্ম বা সাইক্লোন গুলা যদি আসে, সেটা কয়েকদিন পর্যন্ত আমাদের কি স্টে করে। এই জন্য হচ্ছে এগুলো কি আমাদের সিনপটিক স্কেল। আর হচ্ছে প্ল্যানেটারি হচ্ছে দি সিস্টেম হবে ডায়ামিটার কত 5,000 থেকে 10,000 কিলোমিটার। হ্যাঁ, 5,000 থেকে 10,000 কিলোমিটার, পাঁচ সেভারাল উইকস। যেমন ওয়েবস ইন দ্য অ্যাটমসফেরিক সার্কুলেশন। আমাদের অ্যাটমসফেরিক সার্কুলেশনের মধ্যে যে ওয়েবস গুলো আছে, সেগুলা সাধারণত ডায়ামিটারটা কত থাকতে পারে আমাদের এই যে ইয়েতে, ঠিক আছে? ডায়ামিটারটা থাকতে পারে হচ্ছে আমাদের 5,000 থেকে 10,000 কিলোমিটার। আর কত সেভারাল উইকস, অর্থাৎ কয়েক সপ্তাহ পর্যন্ত সেগুলো স্টে করতে পারে। তো এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আছে, দেখে রাখতে পারো। তো হচ্ছে ইম্পর্টেন্স এন্ড স্কোপ অফ মেটেরোলজি। এখন আমরা যে মেটেরোলজিটা পড়তেছি, এটা ইম্পর্টেন্সটা আসলে কি বা এটা কি কি স্কোপ আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা হেডিং গুলো পড়ে রাখলে আশা করি বাকিটা নিজের মতো ব্যাখ্যা করতে পারবো। যদি একটা হেডিং দিতে পারো, সেফ নেভিগেশন, সেফ এভিয়েশন, ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, অ্যানিমেল প্রোডাকশন, তারপর হচ্ছে ফিশারিজ, হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার রিসোর্সেস, ল্যান্ড ইউজ প্ল্যানিং, হিউম্যান লাইফ, হচ্ছে যে ক্লথিং, ফুড হ্যাবিটস, হিউম্যান হেলথ, আর হচ্ছে কি আমাদের কমার্স। তো এই সব কিছুর উপরে কি আমাদের মেটেরোলজির অনেক স্কোপ আছে আর ইম্পর্টেন্সটা আছে। আমরা আমাদের জন্য বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্স স্কোপ অফ মেটারোলজি ইন এগ্রিকালচার। যেহেতু আমরা এগ্রিকালচার নিয়ে পড়তেছি, এই জন্য এটা রিটার্নের জন্য আসাটা বেশি ইম্পর্টেন্ট যে আমাদের এগ্রিকালচারে মেটারোলজির ইম্পর্টেন্স বা স্কোপ কি কি আছে। তো আমরা দেখবো কি ক্যারেক্টারাইজেশন অফ এগ্রিকালচারাল ক্লাইমেট। ঠিক আছে, এখন আমাদের মেট্রোলজি থেকে আমরা এগ্রিকালচারাল ক্লাইমেট গুলা আমাদের হচ্ছে কি প্রয়োজন। এখন আমাদের দেখা যাচ্ছে হয়তো শীতকালে এক ধরনের টেম্পারেচার থাকে বা ক্লাইমেটটা এক ধরনের থাকে, গ্রীষ্মকালে এক ধরনের, মনসুনে এক ধরনের। তো আমাদের শীতকালে যে ক্রপটা হবে সেটা তো গ্রীষ্মকালে না হইতেই পারে। তো আমাদের যে মেইনলি তিনটা সিজন আছে, ঠিক আছে? রবি, খরিফ ওয়ান, খরিফ টু। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের তো তিনটা সিজন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ কি ক্রপস আমরা কাল্টিভেট করি। এর জন্য হচ্ছে ক্যারেক্টারাইজেশন অফ এগ্রিকালচার ক্লাইমেটটা সেটা ইম্পর্টেন্ট। তো ক্রপ প্ল্যানিং, প্ল্যানিং ফর স্টেবিলিটি ইন প্রোডাকশন। এখন ধরো তুমি ক্রপ প্ল্যানিং করতে হবে, যেটা ধরো যেটার হচ্ছে ডে লাইটটা কম লাগে থাকে, তুমি শীতকাল বা উইন্টার সিজন যেটা, রবি সিজন যেটা, সেখানে তুমি কি প্ল্যান করবে। এখন যদি তুমি সরি উইন্টার সিজনে তুমি কি প্ল্যানিং করবে আমাদের খরিফ ওয়ান, খরিফ টু তে। এরপর হচ্ছে যেটা তুমি যদি ডে লাইট বেশি লাগে, তখন তুমি কি সামার সিজনে এটাকে কি তুমি প্ল্যান্টিং করতে পারো। তো এই যে তোমাদের ক্রপ প্ল্যানিংটা স্টেবিলিটির জন্য, এখন তুমি যদি উইন্টারের যে ক্রপ বা যেটার হচ্ছে যে ডে লাইট বেশি দরকার, সেটাকে তুমি উইন্টারে প্ল্যান করে দিতো, তাহলে সেই ক্রপটা তো স্টেবল থাকবে না। তো এই জন্য হচ্ছে এরপর হচ্ছে যে রেইনফল, যেটা রেইনফল বেশি সহ্য করতে পারে, তাকে আমরা মনসুন সিজনে হয়তো কাল্টিভেট করতে পারি। কিন্তু যদি রেইনফল বেশি সহ্য না করতে পারে, তাহলে আমরা শীতকালে কাল্টিভেট করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি ক্রপ প্ল্যানিং এর মধ্যে আসছে। তো মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্রপ ম্যানেজমেন্ট। তো দেখা যায় পুরোটা যদি না আসে, অনেক সময় বলে দিবে যে শুধুমাত্র তুমি ক্রপ ম্যানেজমেন্টের উপরে মেটেরিওলজি কি এফেক্ট করে সেটা তুমি ব্যাখ্যা করো, তখন এটাও আসতে পারে। তো এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আমাদের এখানে তিনটা পার্ট আছে, যে উডিং, হ্যারোইং, মালচিং এটসেট্রা আন্ডারটেকেন ডিউরিং ড্রাই স্পেল ফোরকাস্ট। এখন তুমি যদি উইডিং করবা, হ্যারোইং করবা, মালচিং করবা, ঠিক আছে, তখন তোমাকে আগে দেখতে হবে কি আমাদের ড্রাই স্পেল আছে নাকি, ফোরকাস্টে কি বলে যে বৃষ্টি আসার চান্স আছে কিনা। যদি বৃষ্টি আসার চান্স না থাকে, তখন হচ্ছে কি আমরা এগুলো করবো। আর ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন ইজ অ্যাডভাইস হোয়েন রেনফল ইজ নট হেভি, উইন্ড স্পিড কত 30 কিলোমিটার থেকে কম, এন্ড সয়েল ময়েশ্চার 30 থেকে 80%। এখন আমার সয়েল ময়েশ্চার যদি 30 থেকে 80% থাকে আর উইন্ড স্পিডটা 30 কিলোমিটার পার আওয়ারের কম থাকে, আর যদি বৃষ্টি অত হেভি রেইনফল হওয়ার চান্স না থাকে, তখন আমরা কি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনটা করবো। আর স্প্রেইং অথবা ডাস্টিং ইজ আন্ডারটেকেন কখন, যখন হচ্ছে সয়েল ময়েশ্চারটা 90% থাকবে আর উইন্ড থাকবে কত 25 কিলোমিটার পার আওয়ারের কম। এখন স্প্রেইং এর জন্য দেখো যে আমাদের উইন্ড স্পিড যদি বেশি থাকে, তাহলে তুমি হয়তো স্প্রে করতে সেই জায়গায় উইন্ডের কারণে এই জায়গায় চলে গেছে, তাই না? এই জন্য উইন্ড স্পিডটা একটু কম থাকা দরকার, আর সয়েল ময়েশ্চারটা একটু বেশি থাকতে হবে। তো এই পার্টটা ইম্পর্টেন্ট আছে সয়েল ক্রপ ম্যানেজমেন্টের।
এবার ক্রপ মনিটরিং, ক্রপ মডেলিং এন্ড ইল ক্লাইমেট রিলেশনশিপ, রিসার্চ ইন ক্রপ ক্লাইমেট রিলেশন, তো এটা জন্য আমাদের ইম্পর্টেন্ট। আমাদের যে ফিল্ডে বিভিন্ন সময় আমরা রিসার্চ দেখি, তো আমাদের রিসার্চ প্রতিনিয়ত চলতে থাকে যে আমরা রবি সিজনে ক্রপকে খরিফ সিজনে করতে পারি নাকি, খরিফের গুলাকে রবি রবি সিজনে করতে পারি নাকি, যাতে আমাদের সারা বছর সাপ্লাইটা মেনটেন করতে পারি। এই জন্য হচ্ছে রিসার্চ ইন ক্রপ ক্লাইমেট রিলেশনশিপে আমাদের মেট্রোলজিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাইমেট এক্সট্রিমিটিস। তো ক্লাইমেট এক্সট্রিমিটিস হচ্ছে যেমন হচ্ছে কি যে ফ্লাড, ড্রাউট, হেলস্টর্ম, এগুলোর ক্ষেত্রে যে ক্রপ ক্যান বি প্রোটেক্টেড। হচ্ছে ক্লাইমেট এজ এ টুল টু ডায়াগনোজ সয়েল ময়েশ্চার স্ট্রেস। হচ্ছে লাইভস্টক প্রোডাকশন, তো আমাদের লাইভস্টক যে প্রোডাকশন, ধরো তুমি একজন একটা ফার্ম দিছো, গরু পালবা এখন, সেখানে যে গরুর গ্রোথ বা হচ্ছে গরুর যে মিটটা, হ্যাঁ মিটের জন্য বা হচ্ছে মিল্ক প্রোডাকশন, এগুলোর জন্য হচ্ছে তোমার সবসময় কি ক্লাইমেটটাকে দেখতে হবে। তো এই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় গরুর খামারে অতিরিক্ত যদি গরম পড়ে, দেখা যায় অনেকে কি ফ্যান লাগাই দেয় যাতে গরুটা একটু ঠান্ডা অ্যাটমসফিয়ারে থাকতে পারে। তাহলে এমন অনেক ফার্ম আছে যেখানে তোমার গরু বা লাইভস্টক পালন করার জন্য এসি পর্যন্ত ইউজ করা হয়। কারণ হচ্ছে যে তোমার যদি ক্লাইমেটটা বা তুমি যে এনভায়রনমেন্টটাকে যদি তুমি কন্ট্রোল করে রাখতে পারো একটা অ্যানিমেলের জন্য, তখন তার দেখা যাচ্ছে যে মিল্ক প্রোডাকশন, তারপর মিট প্রোডাকশন, এগুলো অনেক ভালো হয়। হচ্ছে সয়েল ফরমেশন, তো সয়েল ফরমেশনের জন্য কি আমাদের মেটারোলজিটা ইম্পর্টেন্ট। এখানে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টের হেডিংটা মাথায় রাখবে যাতে তুমি কি কিছু হলে ব্যাখ্যা করতে পারো। এখন ওয়েদার এন্ড ক্লাইমেট এন্ড ইটস ডিফারেন্স, তো এটা ইম্পর্টেন্ট আছে, এটা ডিফারেন্সটা ডিটেলের জন্য ইম্পর্টেন্ট। আর ওয়েদার এন্ড ক্লাইমেট, ওয়েদারের সংজ্ঞা কি আর হচ্ছে ক্লাইমেটের সংজ্ঞা কি, দুটো থেকে হচ্ছে ডেফিনেশনটা আসতে পারে। তো ডেফিনেশনটা আমরা এখান থেকে দেখবো। আর হচ্ছে আমাদের যে ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে যে ডিফারেন্সটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য আসার চান্স অনেক বেশি। এখানে এত কঠিন কিছুই লিখে নাই, আসলে ওয়েদার জিনিসটা কি, ক্লাইমেট জিনিসটা কি, দুটোর মধ্যে পার্থক্য। আমরা জানি ওয়েদার হচ্ছে একটা শর্ট ডিস্টেন্সের মধ্যে চেঞ্জ হতে পারে, প্রতিনিয়ত চেঞ্জ হয়। ক্লাইমেট একটা লং টাইম পর্যন্ত থাকে। একটা দেশের মধ্যে ক্লাইমেট সেম থাকতে পারে, কিন্তু আবার একটা শহরের মধ্যে ওয়েদার ডিফারেন্ট থাকতে পারে। এই কথাগুলো এখানে লিখতে কি কি meteorological information দেয় যে weather of two places having same numerical value must be the same. The climate of the two places having the same average of weather cannot be same, and because that distribution over the years may be different. তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়েদারের ক্লাইমেটের মধ্যে পার্থক্য। তো ক্লাইমেটিক কন্ট্রোল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেটিক কন্ট্রোলের যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যদি অন্তত ভেতরে একটা মাথায় নাও রাখতে পারে, অন্তত ফ্যাক্টর গুলো যাতে মাথায় থাকে। তো অনেক সময় পরীক্ষা আসতে পারে যে ক্লাইমেটিক কন্ট্রোলের ফ্যাক্টর গুলো লিখো, তো ফ্যাক্টর আসলে অন্তত একটা দুইটা লাইন করে দিয়ে দিও, যেমন হচ্ছে ফ্যাক্টর কি আছে, ল্যাটিটিউড, অল্টিটিউড, টপোগ্রাফি, হ্যাঁ অল্টিটিউড টপোগ্রাফি। অল্টিটিউডে কি দেখা যায়, আমাদের প্রেশার এন্ড টেম্পারেচার কি হয়, decreases with হচ্ছে increase altitude and the capacity of the air hold moisture also হচ্ছে decreases। তো এই লাইনগুলো সংক্ষেপে লিখে দিতে পারে। টপোগ্রাফি, wind velocity primarily changes with change in topography which may result in change in temperature, ঠিক আছে। তো আমাদের টপোগ্রাফিটা আচ্ছা, তারপর হচ্ছে মাউন্টেন, হচ্ছে হাই মাউন্টেন চেঞ্জ ফ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার টু ফ্রি ফ্লো অফ উইন্ডস। এখন ধরো তোমার একটা এলাকার এই পাশে একটা মাউন্টেন আছে, এই পাশে একটা মাউন্টেন আছে, তখন কি হবে, এরকম ফ্রি ফ্লো বা হচ্ছে আমাদের উইন্ডটা আছে, উইন্ডটা তখন এই এলাকায় আসতে পারবে না, বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্লাইমেটিক কন্ট্রোলের জন্য ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ল্যান্ড এন্ড হচ্ছে সি ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে তোমার ল্যান্ডটা বা সিটা কোথায় আছে। যেহেতু আমরা দেখবো যে আমাদের সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো, ওগুলো ক্লাইমেট একরকম থাকবে, সমুদ্র থেকে দূরবর্তী যে অঞ্চলগুলো সেগুলো ক্লাইমেটটা একরকম থাকবে। হচ্ছে কি অস্থান কারেন্ট, হচ্ছে যে সরি ওশান কারেন্ট, বানানটা ভুলে গেছি, ওশান কারেন্ট হ্যাভ এ কনসিডারেবল ইনফ্লুয়েন্স অন দ্য ক্লাইমেট অফ দ্য কোস্টাল রিজিয়নস আইল্যান্ড নিয়ার হুইচ দে হচ্ছে ফ্লো। তো আমরা যদি দেখি কক্সবাজার বা আমাদের যে সমুদ্র থাকে, যে ওশান কারেন্ট গুলোর কারণে হচ্ছে কি ক্লাইমেটে অনেক ধরনের চেঞ্জেস আছে কোস্টাল রিজন। তো হচ্ছে আমাদের যে এখানে 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট একটু মাথায় রাখবে যে আমাদের কি কি ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলো থেকে অন্তত একটা দুটো লাইন করে আসতে যাতে লিখে দিতে পারে। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে ক্লাউড, ইটস টাইপস এন্ড দেয়ার ক্লাসিফিকেশন। তো ক্লাউড জিনিসটা কি, ফার্স্টে ক্লাউড কি সেটা সংজ্ঞাটা জানতে হবে। এরপরে হচ্ছে আইসোনেপ, এটা কি জিনিসটা সেটা একটু জানতে হবে। তারপরে টাইপস অফ ক্লাউড, তো আমাদের মেনলি হচ্ছে চারটা। হ্যাঁ, আমাদের চারটা ক্লাউডের টাইপ আছে, তো চারটা ক্লাউডের টাইপ এটা মাস্ট জানতে হবে, মাস্ট নাম সহ। এবং হচ্ছে যে কোন ক্লাউডের অলটিটিউড কতটুকু, এবারে কত ফিট, হ্যাঁ কি টাইপের ক্লাউড, এগুলো একটু জানতে হবে। ফার্স্ট হচ্ছে আমার সিরাস, পিআই হচ্ছে কি, কিউমুলাস, হচ্ছে স্ট্রেটাস, আর হচ্ছে কি নিম্বাস। এই চারটা অন্তত নাম মাস্ট মুখস্থ রাখতে হবে। আর চাইলে একটু তোমরা এই যে কিলোমিটার কতটুকু পর্যন্ত এটার এরিয়াটা বিস্তৃত সেগুলো একটু জানতে পারো। এবার যদি কি কি টাইপের, হ্যাঁ মিনি হচ্ছে হিপ, স্টেটাস, ইট ইজ ইউজুয়ালি লোয়ার দেন হচ্ছে কিউমুলাস। তো এখানে কঠিন কিছুই না, জাস্ট এটারই তোমার হচ্ছে কিলোমিটারটা আছে, বাকিগুলো না, কিন্তু নামগুলো একটু মাথায় রাখতে পারো, সিরিয়ালটা সিকোয়েন্সটা একটু মেনটেন করার চেষ্টা করি। তো এরপরে আসছে আমাদের ক্লাসিফিকেশন অফ ক্লাউড। তো ক্লাসিফিকেশন অফ ক্লাউডটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আগে বেশি ইম্পর্টেন্ট ছিল কুইজের জন্য, তো যেহেতু এখন কুইজ নাই, আমাদের ক্লাউডের 10টা ক্যাটাগরি আছে। হ্যাঁ মেনলি হচ্ছে 10টা ক্যাটাগরি আছে ক্লাউডের। তো 10টা ক্যাটাগরি থেকে পুরোটাই একটু মাথা রাখার চেষ্টা করবো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেম অফ দ্য ক্লাউড। হ্যাঁ, তো অনেক সময় বলে যে তুমি ক্লাউডের 10টার নাম লিখো, 10টা ক্লাউডের নাম লিখো, তখন তোমার এই যে 10টা ক্লাউডের নামগুলো কি এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, তো 10টা ক্লাউডের অন্তত যদি এই চার থেকে কিছুই মাথায় না রাখতে পারো, অন্তত নামগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আর যদি এরপরে তোমার সময় থাকে, এরপরে তোমার ইচ্ছা থাকে, বাকি পার্ট গুলো একটু দেখে রাখতে পারো যে কম্পোজিশন কি। হ্যাঁ, তো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে সেম, আইস ক্রিস্টাল দিয়ে সবগুলো তৈরি হয়েছে। এরপরে হচ্ছে কম্পোজিশনটা কি, আর হচ্ছে
যে তোমার হচ্ছে পসিবল ওয়েদার চেঞ্জ, ঠিক আছে, কম্পোজিশন কি আর হচ্ছে পসিবল ওয়েদার চেঞ্জ, এতটুকু অন্তত মাথায় রাখতে পারো। আর ক্লাউড ফ্যামিলি এন্ড হাইট এগুলো তো কুইজের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এখন রিটেনে আসবে, তো রিটেনে আসলে তোমার হয়তো বলে দিবে ক্যাটাগরি লিখো, হয়তো বলবে যে কম্পোজিশন সহ বা পসিবল ওয়েদার চেঞ্জ সহ, ঠিক আছে। তো অন্তত নামগুলো মাথায় রাখার চেষ্টা করবে, নাম তো মাস্ট আসার চান্স অনেক বেশি। তো 10টা ক্লাউডের নাম, যেটা আমাদের সাইরাস, কি সাইরোম, কুমুলাস, সাইরোস্ট্রেটাস, অল্টো কুমুলাস, তো এখানে কঠিন কিছুই নাই। দেখো এই যে সাইরা, সাইর, ঠিক আছে, সিআই এটা দিয়ে হচ্ছে তোমার এই যে তিনটা আছে, এরপর অল্টো দিয়ে হচ্ছে কি দুইটা আছে, এবারে স্ট্র্যাটোকুমুলাস, স্ট্র্যাটাস, নিম্বোস্ট্রেটাস, তারপর হচ্ছে কি কুমুলাস, আছে যে কুমুলাস নিম্বাস, ঠিক আছে, কুমুলাস নিম্বাস। এখানে আসলে কঠিন কিছুই না, নামগুলো কয়েকবার প্র্যাকটিস করলে বা লিখে পড়লে আশা করি পারবা। এবারে হচ্ছে ফর্মস অফ কন্ডেনসেশন, তো ফর্মস অফ কন্ডেনসেশন থেকে আসলে কি কি ফর্ম হয় আমার কন্ডেনসেশন, আমরা যদি ডিউ, ফ্রন্ট, হ্যাঁ আচ্ছা ফ্রগ, এগুলো একটু দেখে রাখার চেষ্টা করবে। ডিউ কি, ফ্রন্ট কি, ফগ কি, এগুলো সংজ্ঞা আসতে পারে। তো অনেক সময় যেহেতু এখন হচ্ছে যে আমাদের কুইজটা নাই, তো অনেক সময় সংজ্ঞা দিয়ে দিবে যে ডেফিনেশনটা লিখো, ডিউ কি, ফ্রন্ট কি, ফগ কি। তো সে আমাদের ফরমেশন অফ ফগের জন্য কি কি কন্ডিশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ কন্ডিশন গুলো একটু দেখবে। উইন্ড ভেলোসিটি শুড বি কাম অর লেস দেন হচ্ছে কত, 3 মাইল পার আওয়ার এর নিচে থাকতে হবে। ক্লাসিফিকেশন অফ ফ্রগ, ক্লাসিফিকেশন অফ ফ্রগ গুলোর নামগুলো একটু দেখে যাবে, থিক ফ্রগ, মডারেট ফ্রগ আর কি তিন ফ্রগ। হ্যাঁ, তো এগুলার যে আসলে কতটুকু হয় রেস্ট্রিক্ট ভিজিবিলিটি, এখন যদি থিক ফগ হয় তাহলে সেটা ভিজিবিলিটি কতটুকু রেস্ট্রিক্ট করবে, 45 মিটার, যদি মডারেট হয় তাহলে হচ্ছে 450, আর যদি একদম যদি থিন ফগ হয় তখন 900 মিটার পর্যন্ত ভিজিবিলিটি সে রেস্ট্রিক্ট হতে পারে। তার মধ্যে কি আমাদের মিস্ট, মিস্ট জিনিসটা কি, মিস্ট ইজ লেস ডেন্স ফগ, এটা মেনলি আছে ফগ কিন্তু একটু লেস ডেন্স হচ্ছে। রায়ন, তো হচ্ছে স্মোক, হেজ, এগুলো কি একটু, এগুলোর নামগুলো দেখে রাখবা। তো হচ্ছে প্রিসিপিটেশন এন্ড ফর্মস অফ প্রিসিপিটেশন, তো প্রিসিপিটেশন জিনিসটা কি 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 ফর্ম আছে, তো হচ্ছে লিকুইড ফর্মে কোনটা কোনটা পাওয়া যায়, সলিড ফর্মে কোনটা কোনটা পাওয়া যায়, মিক্স ফর্মে কোনটা কোনটা পাওয়া যায়। যদি কুইজ থাকতো এগুলা মাস্ট আসতো। তো এখন যেহেতু রিটেনে আছে, রিটেনে দিয়েও দিতে পারে যে তুমি প্রিসিপিটেশন এন্ড ফর্মস অফ প্রিসিপিটেশন লিখো, তখন তোমার কিন্তু পুরো চারটা লিখতে হবে। যে লিকুইড ফর্ম আমরা কি কি পাই, রেইন, ড্রিজেল, শাওয়ার, সলিড। তো বারবার একটা কথা এখন বলতেছি, প্রত্যেকটা পার্ট দেখানো লাগতেছে, কারণ এখন যেহেতু আমাদের কুইজ নাই, রিটেন আছে, তো রিটেনে এবং হিউজ পরিমাণে প্রশ্ন আসে, আরো ফাইনালে লেখা অনেক বেশি, ঠিক আছে। তো ওই জন্য হচ্ছে প্রত্যেকটা পার্ট তোমার পড়তে হবে। দেখবে যে হিউজ পরিমাণে প্রশ্ন দিবে, অলমোস্ট দেখা গেছে অনেক সময় দেখা যায় পুরো শীটই উঠাই দিচ্ছে, এমন অবস্থা মনে হয়, খুব কম জিনিস বাদ যায়। সেই জন্য প্রত্যেকটা পার্ট সম্পর্কে অন্তত ধারণা রাখতে হবে, যাতে অন্তত তুমি খাতাটা ফাঁকা না থাকে, 1-2 লাইন হলেও লিখতে পারো, কারণ খাতা ফাঁকা থাকলে তো স্যার মার্কস দেওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু এখন যদি তুমি অন্তত, তোমার কাছে প্রিসিপিটেশন চাইছে, তুমি তিনটা জানো না, অন্তত লিকুইড ফর্মটা জানো, লিকুইডের একটা জানো, স্নোর একটা, মিক্সড ফর্মের একটা অন্তত তোমার মনে আছে, বা এখান থেকে দুইটা দুইটা মনে আছে, তাও তো তুমি অন্তত কিছু মার্কস পাবা। তো অন্তত প্রত্যেকটা পার্ট থেকে যাতে একটু ধারণাটা থাকে। এবার এখানে ব্যাখ্যাগুলো করছে যে লিকুইড ফর্মের রেইন জিনিসটা কি, হ্যাঁ, তো হচ্ছে টাইপস অফ রেইন। তো টাইপস অফ রেইনটা একটু ইম্পর্টেন্ট আছে, যে আমাদের কি কি টাইপের রেইন, কনভেনশনাল রেইন হয় আমাদের, এবার হচ্ছে কি অর্গানিক, আর হচ্ছে রিলিফ রেইন, সরি অগ্রাফিক, আর হচ্ছে রিলিফ রেইন, আর হচ্ছে কি আমাদের ফ্রন্টাল এন্ড হচ্ছে কনভার্জেন্ট রেইন। তো আমাদের 3 টাইপের রেইন আছে, তো 3টা টাইপের রেইন একটু ব্যাখ্যা দেখে যাবা কি কি লিখতে ভেতরে। থান্ডারস্টর্ম, থান্ডারস্টর্মটা আসতেই পারে, যে তুমি থান্ডারস্টর্মটাকে কি এক্সপ্লেন করো, থান্ডারস্টর্ম জিনিসটা কি। তারপরে স্টর্ম থেকে হচ্ছে মেনলি স্টর্মটা দুইটা টাইপ আছে, তো দুইটা টাইপ, এখানে যে টাইপ গুলো দেওয়া আছে টাইপ গুলো একটু দেখবা, যে স্টর্মের কি কি টাইপ আছে। এরপর হচ্ছে আমাদের সলিড ফর্ম, সলিড ফর্ম থেকে আমরা কি কি দেখছিলাম, আমাদের প্রিসিপিটেশনে স্নো, হেইল, ঠিক আছে, স্নো আর হেইল ছিল সলিড ফর্মে। হচ্ছে মিক্স ফর্ম থেকে আমরা কি কি দেখছিলাম, স্লিট আর হচ্ছে কি হেইল স্টর্ম। এগুলো তো আগে পরেও তো আসে নাই, কিন্তু যেহেতু এখন মিড সিস্টেম, রিডিং সিস্টেম আছে, যে কোনো একটা দিয়েই দিতে পারে, তো প্রিসিপিটেশনটা আর প্রত্যেকটা থেকে অন্তত একটা দুটো লাইন করে যাতে আইডিয়া থাকে যে হেল জিনিসটা কি, যে হেল ইজ দ্য প্রিসিপিটেশন অফ সলিড আইস, ঠিক আছে, এটা যাতে বুঝতে আমার মাথায় থাকে। এবারে মেকানিজমটা আসলে কি, প্রসেস হচ্ছে রেইন ফরমেশন আর প্রসেস প্রিসিপিটেশন। তো প্রসেসটা একটু দেখতে পারো, যে আমাদের প্রসেস হচ্ছে যে এই যে দুইটা মেথড আছে কি, বার্জারন মেকানিজম আছে, কলিশিয়ান আর হচ্ছে কি কোয়ালিসেন্স মেকানিজম, ঠিক আছে। তো আমাদের হচ্ছে প্রিসিপিটেশন কিভাবে প্রসেস হয়, তো এই দুইটা প্রসেস একটু দেখে রাখতে পারো। প্রসেস হচ্ছে যদি লো টেম্পারেচারটা থাকে, তো স্বাভাবিক যে প্রিসিপিটেশন হওয়ার কারণে আইস পার্টিকেলস আর হচ্ছে যে ফর্ম ডিউ টু ভেরি লো টেম্পারেচার, তো টেম্পারেচার কত থেকে -150 থেকে -250, দিস আইস পার্টিকেলস আর গ্রোন র্যাপিডলি বাই ডিপোজিশন অফ ওয়াটার ভেপার। এখন ওয়াটার ভেপার গুলো উঠতে থাকে উপরের দিকে, এবং সেখানে টেম্পারেচারটা কি তোমার লো হয়ে যায়, লো হয়ে গেলে তখন কি হবে, যে এগুলো লো টেম্পারেচার, তখন হচ্ছে আইস, আইস পার্টিকেলসে তোমার কি কনভার্ট হয়ে যাবে। এখানে আসলে কঠিন কিছুই না এত। এখন অ্যাগ্রোক্লাইমেটিক নর্মাল, এটা একটু ইম্পর্টেন্ট আছে, অ্যাগ্রোক্লাইমেটিক নর্মালটা জিনিসটা কি। তো এখানে আবার ডেফিনেশনটা আছে যে ক্লাইমেটিক নর্মাল জিনিসটা কি। ক্লাইমেটিক নর্মাল means the degree of temperature, amount of rainfall, humidity, etc., which distinguish optimal condition from হচ্ছে কি abnormal, both because of excess and insufficiency। তো ডেফিনেশনটা আসতে পারে যে ক্লাইমেটিক নর্মাল কাকে বলে। হ্যাঁ, তো ডেফিনেশনটা ইম্পর্টেন্ট আছে। তো ক্লাইমেটিক নর্মাল জিনিসটা কি, এখানে বলছে যে ওয়েদার ইন্ডিউসড ভ্যারিয়েবিলিটি ইন crop yield as high as কি 50%। তো ক্লাইমেটিক নর্মালটা এখান থেকে দেখতে পারো যে আমাদের কি বলে আমাদের কতটুকু দরকার, হ্যাঁ রেইনফল কতটুকু হচ্ছে অপটিমাম আছে, বা যদি এক্সেস হয়, ইনসাফিসিয়েন্সি থাকে, তখন কি কি কজেস বা কি কি প্রবলেম হতে পারে, এরপরে হিউমিডিটি আমার কতটুকু দরকার, এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাগ্রোক্লাইমেটিক নর্মাল।
ক্লাইমেটিক নর্মাল ফর ক্রপ ক্রপ প্ল্যান্ট। তো এই পার্টটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমাদের ক্লাইমেটিক নর্মাল ফর ক্রপ প্ল্যান্ট, এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্রপ হচ্ছে। তো এখন প্রত্যেকটা ক্রপ থেকে হয়তো তোমার ব্যাখ্যা করতে বলবে যে রাইসের ক্লাইমেটিক নর্মালটা তুমি ব্যাখ্যা করো। তখন তোমার ব্যাখ্যা করা লাগবে যে আমরা রাইসের জন্য টেম্পারেচার কতটুকু রাখবে, যে রাইস প্রায় কত 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে। আর এমিন টেম্পারেচার অবশ্যই কত 22 ডিগ্রি সেলসিয়াস ইজ রিকোয়ার্ড ফর হচ্ছে এন্টার গ্রোয়িং পিরিয়ড। এখন রাইস ম্যাক্সিমাম নিতে পারবে 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তোমার যে এন্টার গ্রোয়িং পিরিয়ড আছে এর জন্য তোমার অন এভারেজ কত 22 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হবে। আর রাইসের জন্য এই যে দ্য পিরিয়ড ডিউরিং হুইচ লো টেম্পারেচার ইজ মোস্ট ক্রিটিক্যাল ইজ অ্যাবাউট 10 থেকে 14 ডেজ বিফোর হচ্ছে হেডিং। ঠিক আছে। তো এই যে আমাদের এখানে রাইসের জন্য বিভিন্ন রাইসের বিভিন্ন স্টেজ আছে। ঠিক আছে, রাইসের বিভিন্ন গ্রোথ স্টেজের উপরে তোমার কতটুকু লো টেম্পারেচার রাখতে পারো, কতটুকু হাই টেম্পারেচার, অপটিমাম কত, যে জার্মিনেশন। হ্যাঁ, তো জার্মিনেশনের জন্য লো হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আর হাই যাইতে পারবে 45, আর অপটিমাম হচ্ছে কত 20 থেকে 25। তো এই চারটা একটু দেখে যাইও, রাইস যেহেতু ইম্পর্টেন্ট আছে চার্ট, তো বলতেই পারো যে তুমি অপটিমাম টেম্পারেচার রাইসের চারটা লিখো। তো এই ক্লাইমেটিক নর্মালটা তো ইম্পর্টেন্ট আছে, যে রাইসের ক্লাইমেটিক নর্মাল লিখো, তাহলে তখন তোমার টেম্পারেচার লেখা লাগবে, রাইসের জন্য কতটুকু সোলার রেডিয়েশন দরকার। ঠিক আছে, যে কতটুকু সোলার রেডিয়েশন দরকার আর কতটুকু রেনফল দরকার। হ্যাঁ, 200 মিলিমিটার ইজ রিকোয়ার্ড টু গ্রো লো অ্যান্ড হচ্ছে ল্যান্ড রাইস, আর হচ্ছে 100 মিলিমিটার কত আপল্যান্ড রাইস, আর হচ্ছে অন এভারেজ লাগবে কত 125 সেন্টিমিটার। তো রাইসের জন্য এটা ইম্পর্টেন্ট আছে আমাদের। আর চারটা একটু দেখে যাইও, যতটুকু মাথায় রাখতে পারো, অন্তত কয়েকটা পার্ট যাতে মাথায় থাকে। এবারে যে হুইট, তো হুইটের জন্য সেম জিনিস, হুইটের জন্য হচ্ছে কি আমাদের টেম্পারেচার কি ময়েশ্চার কি। হ্যাঁ, তো টেম্পারেচার হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর হাই যেতে পারবে কত 10 থেকে 35। আর হচ্ছে হুইটের জন্য এই যে ময়েশ্চার আমাদের 2500 থেকে 3500 টন অফ ওয়াটার লাগবে। ঠিক আছে, হুইট। তো 1 হেক্টর অফ হুইট মানে 1 হেক্টরে আমাদের প্রায় 2500 থেকে 3000 টন কি ওয়াটার দিতে হবে। তারপর হচ্ছে আমাদের মেজ, তো মেজের জন্য টেম্পারেচারটা কত 24 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে যে সামার ফলস হলে কত কত 21 ডিগ্রি সেলসিয়াস। আহ তারপর হচ্ছে কি আমাদের এই যে সামার টেম্পারেচার বিলো কত না ডিগ্রি সেলসিয়াস, হাই। তো মেজের জন্য হচ্ছে দেখো আমাদের নো মেজ কাল্টিভেশন ইজ পসিবল ইন এরিয়াস হোয়ার দ্য মিন সামার টেম্পারেচার ইজ বিলো। এখন তোমার যদি 90 ডিগ্রি সেলসিয়াস এর কম থাকে, ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সামার যে টেম্পারেচারটা, ঠিক আছে, সামারের টেম্পারেচার যদি হচ্ছে যে 90 ডিগ্রি সেলসিয়াস এর কম থাকে, তখন তোমার হচ্ছে ওখানে তুমি কি মেজ কাল্টিভেট করতে পারবে না। আর হচ্ছে যে এভারেজ নাইট টেম্পারেচার ডিউরিং দ্য সামার ফলস বিলো কত 21 ডিগ্রি সেলসিয়াস। তো রাতের বেলা যদি সামারের রাতের বেলা এভারেজ টেম্পারেচার 21 ডিগ্রির নিচে চলে যায়, তখনও তুমি কি মেজ কাল্টিভেশন করতে পারবে না। হাই নাইট টেম্পারেচার অলসো রেজাল্টস ইন হচ্ছে লো ইল্ড। আবার হচ্ছে যদি দেখা যায় তোমার হচ্ছে কি নাইট টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে, তখন হচ্ছে কি তোমার লো ইল্ড হয়ে যাবে। তো আসলে ক্রপের জন্য জিনিসগুলো তোমার অপটিমাম রাখাটা মেনটেন করাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি দেখা যায় কম হয়ে যেতে তাহলে সমস্যা, বেশি হয়ে গেলে তাহলে সমস্যা। তো আমাদের টেম্পারেচার গুলো একটু দেখতে হবে। তো এই মেয়েদের জন্য ময়শ্চার, হ্যাঁ ময়শ্চার কতটুকু লাগে, যে এটা লাগে হচ্ছে কত 75 সেন্টিমিটার অফ রেনফল ডিউরিং ইট গ্রোথ পেরিয়ড। হ্যাঁ, গ্রোথ পেরিয়ডের জন্য এটা লাগে কত 75 সেন্টিমিটার। আর হচ্ছে এটার যে এস্টিমেটেড লাগবে যে কত 41 থেকে 65 সেন্টিমিটার পর্যন্ত। ঠিক আছে, তো এই যে জাস্ট এই ভ্যালু গুলো একটু মাথায় রাখতে পারলে হয়ে যাবে, এগুলো লিখে দিলে আশা করি গ্রাউন্ডনাট, গ্রাউন্ডনাটের জন্য কিরকম টেম্পারেচার লাগবে একটু দেখে রাখবা। ময়শ্চার লাগবে কত যে 75 থেকে 125। এবারে কটন, হ্যাঁ কটনের জন্য আমার কতটুকু হাই টেম্পারেচার, তো কটনের এই যে 4 থেকে 5 মাস এটা পুরো হাই টেম্পারেচার লাগে, যে 28 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস প্রায়। এবারে কতটুকু ময়শ্চার লাগবে 500 থেকে 650 মিলিমিটার। সুগার ক্যানের জন্য কিরকম লাগবে, তো সুগার ক্যানের জন্য এই যে ওয়েদার নর্মাল ফর এগ্রিকালচারাল ক্রপস। তো এখানে আসলে পুরা টেবিলের মধ্যে সব দিয়ে দিছে আসলে, যে আমাদের কতটুকু ডে লেন্থ লাগবে, কতটুকু রেনফল লাগবে, অ্যালটিটিউড কতটুকু লাগবে, হ্যাঁ রাইসের জন্য মেজের জন্য। তো এটা যেহেতু এখানে আমাদের পাঁচটা না ছয়টা, ছয়টা দিতে ছয়টাই পড়িও, মেনলি এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো পড়ার দরকার নেই, কুইজ থাকলে ইম্পর্টেন্ট ছিল। তো ওয়েদার ফোরকাস্টিং, তো ওয়েদার ফোরকাস্টিংটা আমাদের ইম্পর্টেন্ট আছে। ওয়েদার ফোরকাস্টিং জানার উপরে আমাদের ফসলের চাষের অনেক কিছু নির্ভর করে। তো ওয়েদার ফোরকাস্ট কাকে বলে, তো প্রত্যেকটা ডেফিনেশন যতগুলো আমরা নতুন নতুন জিনিস দেখতেছি সবগুলোর ডেফিনেশনটা কিন্তু মাস্ট। তারপরে এগ্রিকালচারাল ওয়েদার ফোরকাস্ট, এগ্রিকালচারাল ওয়েদার ফোরকাস্টটা কিরকম হয়। তারপরে ওয়েদার ফোরকাস্টিং এর ক্লাসিফিকেশন, তো ক্লাসিফিকেশন টাইপ কিছু থাকলে সেটা ইম্পর্টেন্ট। তো আমাদের হতে পারে কি নাও কাস্টিং, হ্যাঁ নাও কাস্টিং, শর্ট রেঞ্জ ফোরকাস্ট, এসআরএফ, এগুলোর যে ফুল ফর্ম গুলো একটু পড়ে নিবে, যে হয়তো দিয়ে দিবে এসআরএফ এটার ফুল ফর্ম লিখো, তাহলে কি শর্ট রেঞ্জ ফোরকাস্ট, এমআরএফ কি মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, আর এলআরএফ লং রেঞ্জ ফোরকাস্ট। তো লং রেঞ্জটা কি আমরা অনেক সময় দেখি যে বলে যে আগামী 10 দিনে ফোরকাস্টটা দিয়ে দিচ্ছে, তখন এই যে যদি একটা লং টাইমের থাকে, ঠিক আছে, তখন তখন সে লং রেঞ্জ। ওইটা একটা যদি তোমার মিডিয়াম সাইজে থাকে, ধরো 3 থেকে 10 দিন, এই যে 3 থেকে 10 দিন, তখন সেটা হবে কি মিডিয়াম রেঞ্জ। আর শর্ট রেঞ্জ হচ্ছে যে 3 থেকে 72 ঘন্টা, ঠিক আছে, 72 ঘন্টা আপ টু 3 ডেজ। আর হচ্ছে নাও কাস্টিং যেটা, সেটা হচ্ছে একদম দিনেরটা দিনে, যেটা এই যে ইস্যু টুয়াইস এ। তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওদের ফোরকাস্টিং এর সার্ভিস গুলা। ঠিক আছে, কি কি সার্ভিস গুলো, জেনারেল পাবলিক, এগ্রিকালচার ইনক্লুডিং ফরেস্ট্রি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি, শিপিং, শিপিং, মার্কেন্টাইল এন্ড কি নেভাল, অফশোর ড্রিলিং। তো এগ্রিকালচার ফোরকাস্টিং এর আমাদের এই যে সার্ভিসেস নর্মালি প্র্যাকটিস ইন এ কান্ট্রি। তো আমাদের কি কি এগ্রিকালচারাল ফোরকাস্ট বা ওয়েদার ফোরকাস্টিং সার্ভিসেস গুলো আমরা ইউজ করে বা প্র্যাকটিস করে, সেগুলো এখানে লিখে আছে। ঠিক আছে, অ্যাভিয়েশন, সিভিল এন্ড মিনিস্ট্রি, এগুলো একটু দেখে রাখবে। চারটা চারটা ইম্পর্টেন্ট আছে এবারে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স, এখন হচ্ছে সবকিছু বললাম যে আমাদের ইম্পর্টেন্সটা জানতে হবে, যে আসলে এটা আমাদের এগ্রিকালচারের উপরে ইম্পর্টেন্সটা কি কি আছে।
এই যে আমাদের এখানে ইম্পর্টেন্স গুলো দেওয়া আছে, ইম্পর্টেন্স গুলো একটু পড়বা। ইম্পর্টেন্স অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের এগ্রিকালচার ফোরকাস্টিং এর ইম্পর্টেন্স, দ্য ফোরকাস্ট অফ দ্য ওয়েদার ইভেন্টস হেল্প ফর সুইটেবল প্ল্যানিং অফ ফার্ম। এখন ধরো তুমি একটা ফার্ম তৈরি করবা, ঠিক আছে, বা ফার্মের একটা তুমি এস্টাবলিশমেন্ট করবা, তখন তোমার হচ্ছে ফোরকাস্টিংটা জানা দরকার যে এখন বৃষ্টি হবে, কি রোদ হবে, না স্নোফল হইতে পারে। এবারে ইট হেল্পস ইন দ্য ফলোইং ফার্ম অপারেশন এসে টু ইরিগেট দ্য ক্রপ অর নট। হ্যাঁ, এখন ধরো তোমার ফোরকাস্টিং এ দেখা যায় কালকে বৃষ্টি হবে, ঠিক আছে, তাহলে তোমার আজকে ইরিগেশনে পানি দেওয়ার দরকার নাই। কিন্তু তুমি যদি দেখো যে আগামী 10 দিন তোমার কাছে কি বৃষ্টি হওয়ার চান্স নাই, কিন্তু ফসলের জন্য পানি দরকার, তখন তুমি কি ইরিগেশন দিবা। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট যে ফসলটা চাষ করার জন্য। এবারে হয়তো অ্যাপ্লাই ফার্টিলাইজার অর নট, এটা আমরা দেখছিলাম যে আমাদের ফার্টিলাইজার দিতে হলে কত এয়ার থাকতে হবে কত 30 কিলোমিটার পার আওয়ারের কম। এরপরে আমরা যদি পেস্টিসাইড দিতে চাই তখন কত হইতে হবে, 25 কিলোমিটার পার আওয়ারের কম থাকতে হবে। এরপরে মশার কতটুকু থাকতে হবে। হ্যাঁ, তো এই যে আমাদের এয়ারের যে ফোরকাস্টিংটা সেটা আমরা জানতে পারি। এরপরে বৃষ্টি হবে কি হবে না আমরা দেখলাম যে রেইনফল যদি না থাকে এমন চান্স থাকে, তখন আমরা কি ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করবো। ইট অলসো হেল্পস ইন টু টেক মেজার্স টু ফাইট ফ্রস্ট, ট্রান্সপোর্টেশন এন্ড ফুড গ্রেন। এখন ধরো তুমি ফসলটা হারভেস্ট করবে, ঠিক আছে, তো ফসল হারভেস্ট করবে, তাহলে তোমাকে এমন ভাবে ফসল হারভেস্ট করতে হবে যাতে কি তুমি দেখতেছো যে বৃষ্টি আসার চান্স আছে, হ্যাঁ, বা হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হবে, কিন্তু তোমার ফসল হারভেস্টিং অনেক সময় আমরা আর্লি হারভেস্টিং করে ফেলি। আর্লি হারভেস্টিং কেন করো, তুমি যদি দেখতেছো যে ওয়েদার ফোরকাস্টিং এ বলতেছে কালকে থেকে হয়তো সাইক্লোন শুরু হয়ে যাবে বা কি থান্ডারস্টর্ম শুরু হয়ে যাবে, 4-5 দিন চলবে, তাহলে তুমি যদি ধান থাকে তাহলে ধানগুলো সব মাটিতে পড়ে যেতে পারে। বা তুমি হয়তো স্টোরেজ করবে, স্টোরেজ এমন ভাবে করতে হবে যে এমন জায়গায় যাতে পানি না যায়, বৃষ্টি আসার চান্স কম, হ্যাঁ, এরকম ওয়েতে। তো আমাদের ক্লাইমেটের উপর আসলে ডিপেন্ড করে যে আমরা হারভেস্টিংটা কখন করব, কিভাবে করব। এসব কিছুর জন্য আমাদের ওয়েদার ফোরকাস্টিংটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যে এখানে আছে আমাদের একটা বক্স দেওয়া আছে যে আমাদের কোন টাইপের ফোরকাস্টটা কখন ভ্যালিড হয়, আর মেন ইউজারটা কি, হ্যাঁ, আর হচ্ছে যে প্রিডিকশনসটা কি, কোন কোন কাজে ব্যবহার হতে পারে, সরি প্রেডিকশনসটা কি কি। ইউজফুলনেস হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং, তো আমাদের ওয়েদার ফোরকাস্টিং এর যে ইউজফুলনেস গুলো আছে সেগুলো একটু দেখতে পারো। টুলস, হ্যাঁ, আমরা কি কি টুলস ইউজ করি। তো আমাদের দুইটা টুলস ইউজ করা, একটা হচ্ছে সাইনঅপটিক চার্ট আর একটা হচ্ছে ওয়েদার ক্যালেন্ডার, ঠিক আছে। সাইনঅপটিক চার্টটা হচ্ছে ধরো যে ডেটা গুলো আছে, যে ডেটা গুলো নিয়ে এরকম একটা তোমার কি চার্ট তৈরি করবে। তো এই যে সাইনঅপটিক আওয়ার, প্রত্যেকটা আওয়ারের মধ্যে তোমার হচ্ছে চেঞ্জ হতে পারে টাইম, যে পাস্ট ওয়েদার, প্রেজেন্ট, পাস্ট ওয়েদার, তারপর উইন্ডস ক্লাউড, সবকিছু নিয়ে একটা এরকম চার্ট তৈরি করছে। আরেকটা হচ্ছে তোমার ওয়েদার ক্যালেন্ডার। তো এই দুইটা পার্ট একটু ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে ওয়েদার ক্যালেন্ডারটা একটু ইম্পর্টেন্ট, কারণ ওয়েদার ক্যালেন্ডারের মধ্যে আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে বটম পার্ট, মিডল পার্ট, একটা টপ পার্ট। ওয়েদার ক্যালেন্ডারের বটম পার্ট থেকে আমরা কি কি জানতে পারি, মিডল পার্ট থেকে কি কি জানতে পারি, টপ পার্ট থেকে কি কি জানতে পারি, এগুলো দেখে রাখিও। এগুলো তো কঠিন কিছু না, অল্প কিছু এই। আর এটা ইম্পর্টেন্ট আছে যেহেতু ওয়েদার ক্যালেন্ডারটা কোন কোন টাইপের আছে, আর এখান থেকে দুইটা টাইপটা একটু দেখে রাখবে। এর মধ্যে ওয়েদার ক্যালেন্ডারটা বেশি ইম্পর্টেন্ট। ওয়েদার ক্যালেন্ডারটা কি আসতে পারে, যে ওয়েদার ক্যালেন্ডারটা তুমি ব্যাখ্যা করো, ঠিক আছে, 2 মার্কের জন্য প্রশ্ন, তখন তোমার এই তিনটা পার্ট দিয়ে এই যে একটা একটা করে লাইন অঙ্কিত দিয়ে দিই।